প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের লেকচার গাইড থেকে স্পেশাল মডেল টেস্ট অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য যে আমরা স্পেশাল মডেল টেস্ট করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের এই পার্টে আমরা মডেল টেস্ট 2 এর আগের পার্টে আমরা এই যে ক বিভাগ অর্থাৎ এমসিকিউ আর এক কথায় উত্তরগুলো শেষ করে ফেলেছিলাম 25 নম্বর পর্যন্ত। আজকে আমরা এই খ বিভাগের যে প্রতিটা প্রশ্নে যে 2 নম্বর করে থাকে, 13টা কোয়েশ্চেন থাকে, 13 দুগুণে 26, এই প্রশ্নটা আমরা আলোচনা করব। আসলে এটা একটা পার্টের মধ্যে নিয়ে আসা সম্ভব না। তো প্রথমে আমরা 1 নম্বরটা করছি। এখানে প্রতিটা প্রশ্ন কিন্তু 2 নম্বর করে থাকে, এটা করে দেখাতে হবে। তো 1 এর ক। তো এখানে যেটা বলা হয়েছিল যে xy প্লাস জেড মাইনাস 3 এটার ঘন নির্ণয় করো। তো এটা ঘন নির্ণয় করো বললেই প্রথমে হচ্ছে যে আগে অঙ্কটা তুলেই কিন্তু ব্র্যাকেট দিয়ে এইভাবে কিউব দিতে হবে। তারপরে 3 রাশির যে ঘনসূত্র আছে সেটা আমরা এখানে ইউজ করব। তবে এটা আমরা একটা ভালো নিয়ম দেখাই। এক্ষেত্রে তোমরা দেখো এই প্রথম দুটো রাশিকে, অথবা আমরা ওই সূত্রটাই দেখাই, সমস্যা নেই। এই মাইনাসটাকে আমরা দেখো এইভাবে ঢেকে নিলে আমরা প্লাসের সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে আর বেশি সূত্র তোমাদের মাথায় নিতে হবে না। তো এখন আমরা এই যে এক্স ওয়াই এটাকে এ মনে করব, এটা বি, আর -3টা হচ্ছে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে এটা সূত্র ছিল আমাদের এ কিউব প্লাস বি কিউব। সিঙ্গেল রাশি হলে ব্র্যাকেট ছাড়াই কিউবটা দেওয়া যাবে, কিন্তু মাইনাস থাকলে অথবা এরকম জয়েন্ট রাশি থাকলে সেটা ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা দিতে হবে। তো এ কিউব প্লাস বি কিউব হলো, এবার প্লাস হচ্ছে সি কিউব, তার মানে -3 উপরে কিউব। তো এই হলো দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো এরপরে হবে প্লাস 3a স্কোয়ার বি। তাহলে প্লাস 3a স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই, তার উপর স্কোয়ার এ স্কোয়ার, আর বি মানে হচ্ছে জেড, প্লাস 3ab স্কোয়ার, অর্থাৎ এ মানে হচ্ছে এক্স ওয়াই আর বি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার। তাহলে আবারও দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সি, অর্থাৎ বি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার আর সি মানে হচ্ছে -3। তো 3b স্কোয়ার সি হলো, এখন হবে 3bc স্কোয়ার, 3bc স্কোয়ার প্লাস 3a স্কোয়ার সি, অর্থাৎ এটা হচ্ছে এ, তার উপর স্কোয়ার এ স্কোয়ার, সি মানে হচ্ছে এটা 3a স্কোয়ার সি প্লাস 3ac স্কোয়ার, 3 এইটা হচ্ছে এ আর সি স্কোয়ার মানে হচ্ছে এইটা, তারপরে প্লাস 6abc। তাহলে 6ab ডট সি, এত বড় সূত্র এটা। তো তোমরা যদি মাইনাসটা এইভাবে ঢেকে না নাও তাহলে আসলে কোথায় কোথায় মাইনাস হবে সেটা জানতে হবে, এটা বাড়তি একটা প্রেশার। তো এখন এইখানে কিউবটা দেখো দুজনেই পাবে, অর্থাৎ এক্স কিউব ওয়াই কিউব, আর এইখানে সিম্পলি জেড কিউব। আর মাইনাসের উপর কোনো বিজোড় পাওয়ার অর্থাৎ 3, 5, 7 এগুলো থাকলে এটা মাইনাস হয়ে যায়, আর জোর পাওয়ার থাকলে প্লাস হয়। সো এটা যদি মাইনাস হয় তাহলে এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 3 কিউবে হবে 27। এরপর এইখানে যেটা হবে 3, এই দুটোই স্কোয়ার পাবে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার সাথে জেড। আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে প্লাস 3xy, জাস্ট ডটগুলো ছেড়ে দিলেই হবে, xy জেড স্কোয়ার। আর এইখানে দেখো এই মাইনাসটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9 জেড স্কোয়ার। এরপরে এই মাইনাসের উপর যখন জোর পাওয়ার থাকে এটা প্লাস হয়ে যায়, যার কারণে এটার সাথে গুণ করলে এটা প্লাসে প্লাসে প্লাস বের হয়ে আসবে। আর 3 স্কোয়ারে হচ্ছে 9, 3 9 27, অর্থাৎ 27 জেড। তারপর এখানে আসো, এখানে এই মাইনাসের সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এই মাইনাসের উপর দেখো জোর পাওয়ার অর্থাৎ 2 পাওয়ার আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তারপরে এটা গুণ হলে প্লাসে প্লাসে প্লাস। আর 3 স্কোয়ারে হচ্ছে 9, 3 9 27 এক্স ওয়াই। আর এই মাইনাস আর এই প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 6 18 এক্স ওয়াই জেড। তো এটাই আনসার। আমরা তারপরে একটু চেক করে নেব আসলে যে ভিডিওতে আসলে ভুল ত্রুটি থাকলে পরে এটা খুব সাফার করতে হয়। আমরা একটু দেখে নিই, গাইডের উত্তরের সাথে আমরা মিলিয়ে নেব। ওকে, এখানে অঙ্কটা রয়েছে। এখানে ছিল এক্স ওয়াই প্লাস জেড। এই যে দেখো এটা 183 পৃষ্ঠা ছিল। তো এটা আমরা চেক করি, এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব, এলোমেলো থাকতে পারে, চিহ্ন সহ মিললেই হবে।
এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব, এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব, তারপর হচ্ছে প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এটা, তারপরে আছে প্লাস 3x ওয়াই স্কোয়ার জেড, এক্স ওয়াই স্কোয়ার জেড, এটা আমরা দেখি কোনোখানে গন্ডগোল হয়েছে কিনা, 3x ওয়াই স্কোয়ার জেড, না ঠিকই আছে, 3x ওয়াই জেড স্কোয়ার, এক্স ওয়াই জেড স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে এটা মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 18x ওয়াই জেড, এইটা, তারপর হচ্ছে মাইনাস 9z স্কোয়ার, এই যে এটা মাইনাস 9z স্কোয়ার, তারপর প্লাস 27x ওয়াই, এটা, এরপর হচ্ছে প্লাস 27z, এইটা, তারপর আছে মাইনাস 27, এলোমেলো থাকলে সমস্যা নেই, দেখো সবগুলো পদ মিলে গিয়েছে। তো এরপর আমরা খ নম্বরটা আসছি, খ। তো খ নম্বরের যে কোশ্চেনটা ছিল, এটা ছিল এইখানে 35 এবং 50-এর ঘনর গসাগু কত। তো এইসব অঙ্কের নিয়ম হচ্ছে যে আগে সিম্পলি এই দুটো সংখ্যার গসাগু করতে হয়, তারপর সেই গসাগুটার উপর ঘন মানে হচ্ছে কিউব, কিউব দিলেই অ্যান্সার চলে আসবে। তো প্রথমে আমরা 35 আর 50 এদের গসাগু করব। তো 5 দিয়ে ভাগ দিলে 5 7 35, 5 10 50। লসাগুর সময় দেখো এগুলো সব গুণ হয়, আর গসাগুর সময় শুধু এটা হয়, অর্থাৎ এখানে আমরা বলবো গসাগু 5। এখন আমরা বলবো যে 35 ও 50 এর ঘনের গসাগু, তাহলে এই গসাগুটার উপর জাস্ট ঘন অর্থাৎ কিউব পাওয়ার দিতে হবে। তো এটা 5 কিউবে হচ্ছে 125। যদি খুব বেশি বড় পাওয়ার আসে তাহলে তোমরা ওই কিউব আকারেই রেখে দিতে পারো, হ্যাঁ, আর যদি সাইন্টিফিক ক্যালকুলেশন করে দাও তাতেও কোনো সমস্যা নেই। তো এটা আমরা একটু চেক করে নিই, 184 পৃষ্ঠার 24, 184 পৃষ্ঠার 24 নম্বর, এই যে এখানে করা আছে, এই যে দেখো 125। ওকে, এবার আমরা গ নম্বরে যাব। গ, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, অর্থাৎ এটা আর এর মান, এটা হচ্ছে আসল 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করো। তো গ, তো আর এর মান হচ্ছে 10%, তারপরে পার্সেন্ট 10/100, তাহলে এটা 10/100 দিলে 0.1, তারপরে এখানে পি আসল হচ্ছে 5000 টাকা, আর এন সময় এন হচ্ছে 3 বছর। তো মুনাফা চাইলেও আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন, হ্যাঁ, বের করব, যেটা হচ্ছে এ। তো এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো এখানে পি এর মানটা হচ্ছে 5000 ইন্টু 1 প্লাস আর এর মান 0.1, আর এন এর মান হচ্ছে 3। ওকে, এটা আমরা এই যোগটা আগে করে নাও, 1.1 তার উপর 3 পাওয়ার। তো এটা আমরা ভেঙে এইভাবে লিখতে পারি, 5000 গুণন, সাইন্টিফিক একবারও করা যায়, 1.1 তিনবার লিখি, গুণন 1.1 গুণন 1.1। তো এইটা আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এর মানটা পেয়ে যাব। তো এখানে আছে দেখো 5000 গুণন 1.1 গুণন 1.1 গুণন 1.1, তো এটা হচ্ছে 6655, 6655। যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে, তো এই এ থেকে আমাদের পিটা বিয়োগ দিতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি, তাহলে 6655 মাইনাস হচ্ছে 5000। তো এটা থেকে আমরা সিম্পলি 5000 বিয়োগ দেব, তো 1655 টাকা। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এটা আর চেক করার প্রয়োজন নেই, তারপরে আমরা আসলে একটু দেখে নিলে ভালো হয়। আমরা দেখি এটা কোথায় ছিল অ্যান্সারটা, আসলে বিভিন্ন পেজে যেতে হয়, এটা একটা সমস্যা। 193 পৃষ্ঠার 3 নম্বর, 193 পৃষ্ঠার 3।
এই যে দেখো এইখানে বের করা আছে চক্রবৃদ্ধি মুনাফা। এটা কিন্তু স্পষ্ট দেখো ভুল করেছে। এটা যেটা করেছে চক্রবৃদ্ধি মূলধন সি, এই সি এর মানটা কিন্তু বের করেই তারা অ্যান্সার লিখেছে, এটা কখনোই না। এটা দেখো এখানে লেখা আছে চক্রবৃদ্ধি মূলধন সি, এখানে এটাকে আবার চক্রবৃদ্ধি মুনাফা লিখেছে। এটা আসলে গাইডগুলোতে অনেক ভুল আছে, এটা জাস্ট আসলে বিয়োগ করতে হবে 5,000 থেকে। তো যাই হোক, চক্রবৃদ্ধি মূলধন যদি চাইতো তাহলে আমাদের এটা অ্যান্সার হতো। তো এরপর আমরা ঘ নম্বরে যাব। ঘ, তো ঘয়ে আছে 4200 টাকা 4 বছরের মুনাফা এত টাকা হলে মুনাফার হার কত। তো দেখো আর এর মান চাওয়া হয়েছে। তো সিম্পলি এখানে পি হচ্ছে আমাদের 4200 টাকা, এন হচ্ছে 4 বছর, আর আই মুনাফা দেয়া আছে হচ্ছে 2100 টাকা। আমরা এই বাংলা কথাগুলো লিখলাম না, আসল সময় এগুলো তোমরা লিখে নেবে, এটা মুনাফা। হ্যাঁ, তাহলে মূল যে সূত্রটা ছিল আই সমান পি আর এন। তো এইখান থেকে দেখো আর এর সূত্রটা হবে আর সমান আই বাই পি এন। বাস এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই, আই হচ্ছে 2100 ভাগ পি এর মান হচ্ছে 4200 গুণন নিচে এই এন এর মানটা হচ্ছে 4। তো এইসব ক্ষেত্রে আমি মনে করবো যে নিচের ক্যালকুলেশনটা আগে করে নিলে ভালো হয়। 2100টা ঠিকঠাক, আর এই গুণনটা সেরে নাও। 4 দুগুণে 8, 4 4 16। এবার ক্যালকুলেটারে সবসময় উপরের সংখ্যাটা আগে চাপতে হয়, অর্থাৎ 2100 ভাগ নিচের 16,800। তো এই হলো 2100 ভাগ 16,800। তো 0.125, 0.125। আর মুনাফার হার চাইলে তোমরা জানো এটাকে শতকরায় প্রকাশ করে দিতে হয়, অর্থাৎ 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট। তো এটা হবে আমাদের 12.5% গুণ করে এই রেজাল্টটা আমরা পাবো। তো এটাও আমরা একটু চেক করে নেব। ঘ নাম্বার 194 পৃষ্ঠা, 194। এই যে আমরা পেয়েছি অঙ্কটা, এই যে দেখো 12.5, 4200 টাকা 4 বছরের মুনাফা, মুনাফার হার কত। ওকে, এরপর আমরা ওমো নাম্বারটায় আসব। তো ওমো নম্বরে দেখো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দুগামী সরলরেখার ঢাল কত। তো আমরা স্থানাঙ্ক দুটো আগে তুলে নিই। এ হচ্ছে 3, -3, আর বি বিন্দুটা হচ্ছে 4, -2। তাহলে এখন আমরা লিখব যে বিন্দুগামী এই দুটি বিন্দুগামী সরল রেখার ঢাল। তো দুইটা বিন্দু দেয়া থাকলে তখন যে আমরা ঢালের সূত্র পড়েছিলাম সেটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। অন্তর মানে বিয়োগ, অর্থাৎ যদি এই কোটিটা আগে নাও তাহলে ভুজের সময় এটা আগে নিতে হবে, আবার এই কোটি আগে নিলে ভুজের সময় এটা আগে নিতে হবে। তো আমরা এটা আগে নিলাম যে কোটিদ্বয়ের অন্তর, তাহলে এইটা বিয়োগ এইটা বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, তাহলে 3 - 4। ওকে, এখন দেখো -3 আর এটা ব্র্যাকেট তুললে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2, আর এটা বিয়োগ করে হবে -1। তাহলে উপরে হচ্ছে আমাদের -1, নিচেও -1। তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায়, আর এটা আসলে আমরা ফাইনালি 1ই লিখতে পারি। তো এইটা হচ্ছে ওমো নম্বর কোয়েশ্চেন। 2 ওমো 205 পৃষ্ঠার 5 নম্বর। 205 পৃষ্ঠার 5। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার আমরা চ নম্বরে আসছি। এখানে 13টা কোয়েশ্চেন থাকে। তো চ নম্বরে বলা হয়েছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল 3 এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে। তো এটা কিন্তু তোমাদের বইয়ের সূত্র আছে। যখন একটা সরলরেখার ঢাল দেয়া থাকে আর একটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, তখন যে সমীকরণ যে সূত্রটা ছিল, আমরা তোমাদের সেই সূত্রটা একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো 144 পৃষ্ঠায় যে সূত্রটা ছিল, এই যে একটা ঢাল আর একটা স্থানাঙ্ক থাকলে এই সূত্রে আমাদের সরলরেখার সমীকরণটা বের করতে হয়।
তো আমাদের যে দুটো দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নেব, যে ঢালকে m দিয়ে প্রকাশ করে, ঢাল m সমান 3 আর একটি বিন্দু, এটা এবিসিডি কিছু দেয়া নেই, 0 1। তো এখন আমরা বলবো যে অতএব সরলরেখাটির সমীকরণ। তো তোমরা চাইলে সূত্রটা লিখতে পারো যে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। হ্যাঁ, অর্থাৎ এই যে এটা হচ্ছে x1 আর এইটা হচ্ছে y1 আর mটা হচ্ছে ঢাল। অতএব y আর x গুলো কিন্তু থাকবে, y মাইনাস y1 হচ্ছে 1 ইকুয়াল m হচ্ছে 3, x মাইনাস x1 হচ্ছে 0। তো এটা y মাইনাস 1 থাকলো আর এখানে 0 কোনো ভ্যালু নেই, সো এটা 3x। তো সমীকরণ কিন্তু হয়ে গেছে। তারপর আমরা এক্সট্রা আগে দিলে দেখতেও ভালো লাগে, আমরা পুরো সাইডটা দেখো ট্রান্সফার করে দিই। 3x সমান হচ্ছে y মাইনাস 1, তারপরে এক্স ওয়াই গুলো যদি এটাও লেখা যাবে, কোনো সমস্যা না, 3x মাইনাস ওয়াই। তুমি যদি চাইলে এটাও প্লাস 1 ইকুয়াল 0 দাও তাহলেও হবে, অথবা সমান মাইনাস 1 এইভাবে রাখো, এটা কোনোটাই কিন্তু ভুল নয়। তো এটা আমরা চেক করে নেব। 6 নম্বর 205-এর 9। আসলে আমরা চেক করছি যে ভিডিওতে ভুল থাকলে এটা পরবর্তীতে আসলে কারেকশন করা যায় না, এটা খুবই সাফার করে। আমরা কথা বলতে বলতে করি যেহেতু, অবশ্যই ভুল ত্রুটি হয়ে যেতে পারে। তো এই যে দেখো উত্তর লিখেছে 3x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, অর্থাৎ এই 1টাকেও এই পাশে প্লাস করে এই পাশে 0 করেছে, যেটা আমরা বললাম যে এটাও তোমরা করতে পারো। আচ্ছা, এরপর 6 নম্বর। 6 নম্বরে হচ্ছে এখানে 3টা বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থান করে কিনা দেখাও। তাহলে প্রথমত যেটা করতে হবে যে 3টি, বা এটা আমরা যদি মনে করি দিয়ে ধরি তাহলে খুব ভালো হয়, ধরি A 42, B 75 আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 97। তো ফার্স্ট টাইম আমরা এ বি সরলরেখার ঢাল বের করব। এ বি এর ঢাল, তাহলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। যদি এই কোটিটা আগে নাও তাহলে 5 - 2 বাই ভুজদ্বয়ের অন্তর, এটা আগে নিতে হবে, অর্থাৎ 7 - 4। তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 3, তাহলে এটা 1। এরপর এসি অথবা বিসি, এই দুটোর যে কোনো একটা ঢাল বের করতে হবে। তো যদি বিসি করি তাহলে কোটিদ্বয়ের অন্তর, তো তুমি এই কোটি যে কোনো একটা আগে নিতে পারো, যার কোটি আগে নেবে ভুজের সময় তার ভুজটা আগে নিতে হবে। আমরা এটা আগে নিলাম 7 - 5 বাই ভুজদ্বয়ের অন্তর 9 - 7। তাহলে এটা উপরে হচ্ছে 2, আবার নিচেও দেখো 2, তো এটাও ভাগ করলে 1 হবে। যখন এরকম হয় যে ঢালগুলো সমান হয় তখন আমরা বলে দিতে পারি যে এই বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থান করছে, বা এটাকে সমরেখা বলা হয়। বিন্দু 3টি একই সরল রেখায় অবস্থান করে। এটি কিন্তু এটার অ্যান্সার। ওকে, 6 হলো। এবার আসি আমরা বর্গীয় নম্বর। সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে আসলে একটু সময় কিন্তু বেশি লাগে। বর্গীয়, এখানে দেখো এই যে ছবিটা দেওয়া হয়েছে, এখানে পিকিউ এর মান 30, এই যে পিকিউ, আর আরএস, এই যে আরএস, এই অংশটার মান চাওয়া হয়েছে। তো আমরা এটাও রাফলি ছবিটা একে এখানে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের বৃত্ত, এইটা কেন্দ্র ও, আর এটা একটা জ্যা, এটা হচ্ছে পি কিউ, আর এইখানে একটা লম্ব দেখানো হয়েছে। যেহেতু এইখানে দেখো এইভাবে দেখানো হয়েছে, তার মানে এটা সমকোণ, আর এইটা যোগ করে দেওয়া আছে, এই বিন্দুটা হচ্ছে আর, আর নিচে এটা হচ্ছে এস। তো এই যে আর এস এর দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে। এখানে দেখো ওপির মানটা দেওয়া আছে 17, তো 17 সেমি। তো একটা বৃত্তের ব্যাসার্ধগুলো যেহেতু সমান হয়, তাহলে এখানে দেখো এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটা একটা ব্যাসার্ধ। ঠিক একইভাবে এই কেন্দ্র থেকে এই যে পরিধির দূরত্ব, এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। এখানে হাতের আকার কারণে হয়তো একটু ছোট বড় লাগছে, কিন্তু মাপ দুটো কিন্তু সমান। তো আমরা ওপি জানলে সেটা কিন্তু ওএস এর মান হয়ে যাবে। তো এখানে দেখো পিকিউ এর মান 30 দেওয়া আছে। তো পিকিউ সমান হচ্ছে 30
সেমি। এই যে RS এই অংশটার দৈর্ঘ্য চাওয়া হয়েছে। তো এখন আমরা এখান থেকে একটা কথা বলতে পারবো যে PR সমান হচ্ছে PQ/2। কেন সেটা আমরা পরে বলি। PQ 30/2, তাহলে 15 সেন্টিমিটার। দেখো আমরা একটা থিওরি জানি যে বৃত্তের কেন্দ্র থেকে এই যে ব্যাস ভিন্ন জ্যা, অর্থাৎ ব্যাস ছাড়া যে জ্যা থাকে, কেননা ব্যাসও কিন্তু একটা জ্যা, তো এই কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব আঁকা হলে এই লম্বটা ওই জ্যাকে সমান 2 ভাগ করে, অর্থাৎ PR আর RQ সমান। সেই সেন্সে আমরা PR সমান বলতে পারি যে PQ এর অর্ধেক। এখানে ব্যাখ্যাটা দিয়ে দিলে ভালো হয়, যেহেতু 2 নাম্বার থাকে, না দিলেও কোনো সমস্যা হবে না। তো এখন আমরা যে কাজটা করব এখানে, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ POR, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। সমকোণী ত্রিভুজে এই যে সমকোণের বিপরীত বাহু OP, এটা হচ্ছে অতিভুজ। সো OP স্কয়ার সমান অপর যে দুটো বাহু আছে OR স্কয়ার প্লাস PR স্কয়ার। এখান থেকে দেখো আমরা OR এর মানটা বের করে আনবো। তো OP এর মান হচ্ছে 17, 17-র উপর স্কয়ার। OR এর মান আমরা জানি না। আর PR এই যে এখানে আমরা 15 বের করলাম, 15-র উপর স্কয়ার। তো এইটা আমরা স্কয়ারটা করে নিই। 17-র স্কয়ার, এটা মনে হয় 289 হবে। 17 গুণন 17, 289 সমান হচ্ছে OR স্কয়ার, আর 15 স্কয়ারে হচ্ছে 225। তো আমরা পুরো সাইডটা ট্রান্সফার করে নিই, এই পাশটা এই পাশে লিখি OR স্কয়ার, অথবা এটাও মাইনাস করে এই পাশে আনা যায়, প্লাস 225 ইকুয়াল 289, বা এখন 225টাকে আমরা ওই পারে পাঠাবো মাইনাস করে, 289 মাইনাস 225। এবার ওই সাইডের বিয়োগটা সেরে নিই, তাহলে 4, 2 আছে 8 হবে 6। এবার দেখো স্কয়ারটা এই পাশে গেলে রুট ওভার হবে, অর্থাৎ OR সমান হচ্ছে √64। তাহলে OR এর মান হচ্ছে 8 × 64, 64 বর্গমূল। এই যে ORটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, আমাদের কিন্তু RS চাওয়া হয়েছে। তো RS সমান, তাহলে এখানে আমরা বলতে পারবো যে OP আর OS সমান, এই একটা লাইন আমরা লিখি যে এখানে OP সমান OS সমান 17 cm। কেন ব্যাখ্যা দাও, যে একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এই OS এর মান যদি 17 হয় আর OR আমরা পেয়ে গেলাম 8, তাহলে RS কত হবে দেখো। RS মানে হচ্ছে এতটুকু অংশ, অর্থাৎ এই পুরো OS থেকে আমরা যদি ORটা সরিয়ে দিই বা বিয়োগ করি, তাহলে হবে RS, অর্থাৎ OS মাইনাস OR। হ্যাঁ, তাহলে OS এর মান হচ্ছে 17 মাইনাস OR হচ্ছে 8। 2 নম্বরের জন্য আসলে একটু বড় হয়ে যায়, তারপরেও হ্যাঁ এটা বিয়োগ করে হবে 9 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের বর্গীয় নম্বরের এই কোশ্চেনটার অ্যান্সার। এরপর আমরা 6 নম্বরে আসছি। 6, 7 এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, মানে বাইরের দিকে। বৃত্ত 3টির কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো। অর্থাৎ এটার দেখো আমরা ছবিটা দিলে তোমরা বুঝতে পারবে। 3টা বৃত্ত যদি এইভাবে স্পর্শ করে, ধরো বহিঃস্পর্শ, বৃত্ত 3টির কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে, এই কেন্দ্রসমূহ মিলে একটা ত্রিভুজ উৎপন্ন করবে। আমরা দেখো ত্রিভুজটাই যদি এঁকে দিই তাহলে আমাদের আগে সুবিধা হবে। এইরকম, হ্যাঁ, কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে, তার মানে এইখানে একটা কেন্দ্র থাকবে। এটা আপনি রাফলি আঁকলেই হবে বোঝার জন্য, জাস্ট এখানে একটা বৃত্তের কেন্দ্র থাকবে, ধরো যে এইরকম ভাবে গেল। এই ছবিগুলো কিন্তু এইভাবে দিলেই হবে। আবার এইখানেও আরেকটা কেন্দ্র থাকবে একটা বৃত্তের, সেটা হচ্ছে যে এই বৃত্তটা আবার এই দুইটা বৃত্তকেই স্পর্শ করতে হবে। ধরো এইরকম ধরে নাও আর কি, এরকম। ওকে, তো এখন এই প্রথম বৃত্তটার হচ্ছে আমরা ধরি যে ব্যাসার্ধ, ধরো যে এইখানে আমরা ও দেই, তাহলে এইটুক হচ্ছে ব্যাসার্ধ। হ্যাঁ, এটা ধরলাম আমরা কত, 6, 7, 8 দেওয়া আছে, যেটা একটু বড়। যেমন ধরো এই ব্যাসার্ধটা আমাদের কাছে একটু বড় লাগছে, এটাকে আমরা 8 ধরলাম।
তাহলে এটাও 8। হ্যাঁ, আর এইটার যেটা ব্যাসার্ধ সেটাকে আমরা ধরলাম ধরো যে 7, আর এই ব্যাসার্ধটাকে আমরা ধরলাম 6। তাহলে এই যে ত্রিভুজটা হলো, এখানে ত্রিভুজের দেখো ও, এখানে যদি এ, এখানে বি নাম দিই, তাহলে ত্রিভুজের পরিসীমা চাওয়া হয়েছে। পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল, অর্থাৎ এই যে ও এ বাহু যোগ এ বি যোগ ও বি, এই 3টা বাহুর মান বের করতে পারলেই আমাদের কিন্তু পরিসীমাটা বের হয়ে যাবে। তো এইটার দেখো ব্যাসার্ধ যদি 6 হয়, তাহলে এটাও যেহেতু ব্যাসার্ধ, এটাও হবে 6। তারপরে এইটা যদি 7 হয়, এটা হাতে রাখার জন্য এরকম হয়েছে, এটাও একই ব্যাসার্ধ, একই বৃত্তের, এটাও হবে 7। এই বৃত্তের ব্যাসার্ধ যদি 8 হয়, তাহলে এটাও হবে 8। এখন আমরা দেখো এ বি বাহু সমান কত, এইদিকে 7 যোগ 8, 7 যোগ 8, তাহলে হচ্ছে 15 সেন্টিমিটার। ওকে, এবার ওবি বাহুটা বের করি। ওবি বাহু সমান হবে যে 8 যোগ 6, 8 যোগ 6, তাহলে 8 6 14 সেন্টিমিটার। এরপর ও এ বা এও, ও এ সমান হচ্ছে 6 প্লাস 7, 7 6 13। এরপরে আমরা এখন অতএব ও এ বি ত্রিভুজের পরিসীমা, ওই 3টা বাহু যোগ দিলেই হয়ে যাবে। 15 যোগ 14 যোগ 13 সেন্টিমিটার। ওকে, 4 আর 3 7, 7 5 12, 2 হাতে 1, 1 এর 2 3 4, অর্থাৎ 42 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপর ইও নাম্বার, ইও নাম্বার 1000111। তো এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে 10 ভিত্তিক সংখ্যা আনতে বলা হয়েছে। তো এটা কিন্তু কার্ডের সাহায্যেও করা যায়। হ্যাঁ, কার্ডের সাহায্যে খুব তাড়াতাড়ি আসলে জিনিসটা করা যায়, অথবা স্থানীয় মান দিয়েও করা যায়। 1000111। তো স্থানীয় মান হলে এই দিক থেকে শুরু করতে হবে। প্রথমে 1 গুণন 2 টু দি পাওয়ার 0, তো 2 টু দি পাওয়ার 0 মানে 1, এককে 1। তারপর এটা আসো 1 গুণন 2 টু দি পাওয়ার 1, এটা মানে হচ্ছে 2, তাহলে 2 অক্ষে 2। আর এটা হচ্ছে 0 গুণন 1 পাওয়ার করে বাড়তে থাকে, তো 2 স্কয়ারে 4, 4 গুণন 0 মানে এটা 0। তারপর এটা আসো 0 গুণন 2 কিউব, এটাও 0। তারপর এটা আসো 0 গুণন 2 টু দি পাওয়ার 4, এটা 16, কিন্তু 0 এর সাথে গুণ হলে এটা 0। এরপর এখানে 1 গুণন 2 টু দি পাওয়ার 5, তাহলে এটা হচ্ছে 32, 32 ওকে 32। এই সংখ্যাগুলো যোগ করলেই আমাদের এটা হচ্ছে যে 10 ভিত্তিকে চলে আসবে। সো 2 এর 3, 3 আর 2 5, আর এদিকে 3, অর্থাৎ 35। তো এইদিকে আমরা এইভাবে লিখি 1000112 বেস। এটা আসলে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আমরা যার কারণে একটু অ্যান্সারটা দেখে নেব। 234 পৃষ্ঠার 5 নং, 234 পৃষ্ঠার 5 নং। হ্যাঁ, 35, ঠিক আছে। এরপরে ট, আর বেশি নেই আমাদের, কাছাকাছি শেষের পথে। ট নম্বর, ট নম্বরে যেটা বলেছে যে 129কে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। তো এটা আছে 129, এটা 10 বেস। তো আমরা দেখো 2 দিয়ে ভাগ করে করেও করতে পারি। 129 এইভাবে 2 দিয়ে ভাগ দাও, এখানে হবে ভাগশেষ 6 দুগুণে 12, আর এটা হবে 4 দুগুণে 8, ভাগশেষ থাকে 1। এরপরে আবারও 2 দিয়ে ভাগ দাও, 32, ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ দাও 16, এগুলো আমরা শিখিয়েছি তোমাদের অধ্যায়ে, এই জন্য এখানে আর ডিটেলস আলাপ করছি না। 2 দিয়ে ভাগ দিলে 8, 0। 2 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8, 0। 2 দিয়ে ভাগ দিলে 2, 0। তারপর 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হচ্ছে 1, হ্যাঁ, ভাগশেষ 0। আর শেষে গিয়ে যখন এই ছোট সংখ্যাকে ভাগ দেওয়া হয়, ভাগফল হবে 0, ভাগশেষ 1। তো এটা হচ্ছে এমএসবি বলা হয়, আর উপরের অঙ্কটাকে বলা হয় এলএসবি। হ্যাঁ, তো এখন এই নিচের দিক থেকে লিখতে হয়। সো 129, এটা ছিল 10 বেস, তাহলে 1 2 3 4 5 6টা 0, 1 2 3 4 5 6 1। তো এটা 2 বেস, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা আমরা একটু চেক করে নিই। ট নম্বর 235, 13 নং, 235 পৃষ্ঠার 13 নং। 1, তারপরে 1 2 3 4 5 6টা 0, 1 2 3 4 5 6 1। ওকে, এবার আসো ঠ নম্বর। ঠ নম্বরে 20টি পরিবারের 1 মাসের বিদ্যুৎ খরচ দেয়া আছে।
শ্রেণী ব্যবধান 50 ধরে প্রদত্ত উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো বেশি কিছু চাইনি, শ্রেণী সংখ্যা পর্যন্ত চেয়েছে। তো এইটা আমরা একটু দেখাই তোমাদের। 250 পৃষ্ঠার 8 নম্বর, 250 পৃষ্ঠার 8। হ্যাঁ, এখানে দেখিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে সর্বোচ্চ মান বাছাই করে নিতে হবে 425, সর্বনিম্ন 152। তাহলে পরিসর হচ্ছে যে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ 1, তাহলে পরিসর আসলো 274। তাহলে শ্রেণী ব্যবধান 50। হ্যাঁ, শ্রেণী সংখ্যার সূত্র কি? পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। তাহলে এটা ভাগ এটা আমরা জানি, দশমিক আসলে এটা পূর্ণ সংখ্যা করে নিতে হয়। 5.48 আসছিল, তাহলে এটাকে বা দিয়ে 6 করে দেওয়া হয়েছে এবং এটাই হচ্ছে উত্তর। আমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে যাব, এটা আমরা আর করলাম না। এটা আমরা জাস্ট একটা জিনিস দেখি যে আমাদের সংখ্যা ঠিক না থাকলেও তোমরা এই নিয়মই করলে সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে ড নাম্বার। গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, এখানে প্রচুরক চাওয়া হয়েছে। এখানে লাস্ট কোশ্চেন এটা আমাদের। তো এটা আমরা দেখিয়ে দিই। হ্যাঁ, প্রচুরক শ্রেণী বের করতে গেলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 251 পৃষ্ঠায় আমরা যাব। 251। দুইশো 251 পৃষ্ঠার এই যে অঙ্কটা, প্রচুরক চাওয়া হয়েছিল না, এই যে এই অঙ্কটা। সো এখানে দেখো সর্বোচ্চ গণসংখ্যা আছে এখানে, তাহলে বলতে হবে এটা প্রচুরক শ্রেণী। এই যে সর্বোচ্চ গণসংখ্যা 7 যা এই শ্রেণীতে রয়েছে, অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে এটা। তো এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা যেটা 30, এটাকে বলা হয় এল। আর F1 হচ্ছে এই প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ এটা বিয়োগ করে যে 1 আসবে এটা। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ 7 - 4 3। আর H হচ্ছে এখানে শ্রেণী ব্যাপ্তি। তো এটা দেখো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, কেননা যেখানে শেষ হলো সেটা দিয়েই শুরু হলো। এক্ষেত্রে কিন্তু এই জাস্ট যে কোনো শ্রেণীতে এটা থেকে এটা বিয়োগ অথবা এটা থেকে এটা বিয়োগ করলে সেটা হয় H এর মান, শ্রেণী ব্যাপ্তির মান। কিন্তু কখনো যদি এমন হয় যে এখানে 20-এ শুরু হলো, শেষ হলো এখানে 21-এ আবার শুরু হলো, তখন কিন্তু এটা থেকে এটা বিয়োগ করে 1 যোগ করলে সেটা H বা শ্রেণীব্যাপ্তির মান হয়, সেটাকে আমরা বলি বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। তো যাই হোক, এখানে 10 হচ্ছে H এর মান। তারপরে এখানে জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে এটা প্রচুরক হয়ে যাবে। তো এখানে আমরা শেষ করছি আজকের পার্ট। পরবর্তী পার্ট থেকে আমরা বড় দৃশ্যপট নির্ভর অঙ্কগুলো সলভ করবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।